চ্যালেঞ্জটা হচ্ছে এই লক্ষ্য কি আমি পূরণ করতে পারবো কিনা। ইন্টারেস্ট রেটের কারণে ব্যাংকের ঋণ সংকুচিত হচ্ছে, এটা আমি কোনো এভিডেন্সও দেখিনি এবং আমি এটা বিশ্বাসও করি না। ব্যাংকার্সরা প্রাইভেট খাতে ঋণ দিতে ভয় পায়, সরকার সব টাকা খেয়ে ফেলে, এখনো খাচ্ছে। টাকা থাকলে তো দিবে, টাকাই তো নাই ব্যাংকারদের কাছে, এবং যেটুকু আছে সেটা তারা নিরাপদে সরকারের কাছে দিয়ে দিচ্ছে। আমরা যে সলিউশনটা দিয়েছি এখনও আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। উই হ্যাভ এ সিস্টেম প্রবলেম। ব্যুরোক্রেসি লাভস ব্যুরোক্রেসি। সরকার যদি এটাকে কঠোরভাবে এগিয়ে না নেয় তাহলে সেটার কোনো সলিউশনই হবে না। আমি মনে করি যে গভর্নর ইজ অলওয়েজ অ্যাবাভ মোস্ট অফ দ্য মিনিস্টার্স। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমাদের অতিথি ডক্টর আহসান এইচ মনসুর, সদ্য বিদায়ী গভর্নর বাংলাদেশ ব্যাংক। আমরা আলোচনা করতে চাই 2026-27 অর্থ বছরের বাজেট, সম্প্রতি ঘোষিত মুদ্রানীতি এবং দেশের অর্থনীতির বেশ কিছু সূচকের বিভিন্ন বিষয় নিয়ে। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। যদি আমি এক কথায় জানতে চাই, বাজেট এবং মুদ্রানীতি একসাথে করে আপনি যদি মূল্যায়ন করতে চান কেমন হলো? অন পেপার দুটোই ভালো, ইস্যুটা হচ্ছে যে বাস্তবায়নের দিক থেকে চ্যালেঞ্জটা হচ্ছে এই লক্ষ্য কি আমি পূরণ করতে পারবো কিনা। সরকারকে ওই প্রস্তুতিটা বাজেটের সাথে দিলে আরও ভালো হতো, যে কিভাবে, হোয়াট ইজ দ্য রোড ম্যাপ। এই বিষয়গুলো কিন্তু এখনও অস্পষ্ট এবং ডিবেটেড ইস্যু, এবং সেখানেই আমাদেরও একটা অস্বস্তি আছে। রাইট। মুদ্রানীতি নিয়ে একটা প্রশ্ন করতেই হয় যে 2024 অক্টোবরে আপনি নীতি সুদ হার গভর্নর থাকাকালে 10% তুলে দিয়েছিলেন এবং সেটাই এখনও পর্যন্ত কন্টিনিউ করা আছে। আপনি যখন তুলেছেন নানা রকম সমালোচনা কিন্তু আপনাকে ওই সময় শুনতে হয়েছে। আপনি কি মনে করেন যে আপনি কাজটা ঠিক করেছিলেন এবং এখন এই পয়েন্ট আছে, সেটা কি যৌক্তিক পয়েন্টে আছে? আমি যদি বলি যে এখন যদি আমি করতাম, আমি হয়তো একটা 12% নিতাম, তাহলে আমার ধারণা যে ইনফ্লেশনটা আরেকটু তাড়াতাড়ি কমতো। আমরা যে 7% যে লক্ষ্যটা ছিল আরও নিচে নামিয়ে আনা, সেটা হয়তো অ্যাচিভড হইতো যদি 12% নিতে পারতাম বা নিতাম, হয়তো পারতাম। আমি তখন আমাকে কেউ বাধা দেয় নেই। কিন্তু আপনার 1.5 বছরে ইনফ্লেশনের যে ট্রেন্ডটা, কমার যে ট্রেন্ডটা, সেটাও তো আশাব্যঞ্জক তেমন কিছু ছিল না। একেবারে খারাপ ছিল তা না, এটা 11.5% মতো ছিল। এটা 7-এর ঘরে নেমেছিল, পরের দিকে আবার 8-এর ঘরের দিকে চলে গেছিলো। তো সেটা দ্যাট ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট আদারওয়াইজ এটা সেজন্যই বললাম যে হয়তো আরেকটু টাইট করতে এটা আরেকটু নেমে যেতে পারে। কিন্তু এত টাইট করলে আমার বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান হচ্ছে না, সরকার ঋণ নিয়ে ব্যাংকের টাকা শেষ করে দিচ্ছে। ইন্টারেস্ট রেটের কারণে ব্যাংকের ঋণ সংকুচিত হচ্ছে, এটা আমি কোনো এভিডেন্সও দেখিনি এবং আমি এটা বিশ্বাসও করি না। ব্যাংকের ঋণ সংকুচিত হচ্ছে 2-3টে কারণে। একটা হচ্ছে ব্যাংকার্সরা প্রাইভেট খাতে ঋণ দিতে ভয় পায়। 2 নম্বর হলো সরকার সব টাকা খেয়ে ফেলে, এখনো খাচ্ছে। কাজেই ওয়ার ইজ ইন্টারেস্ট রেট? এখানে ইন্টারেস্ট রেট কী ব্যাটার করছে? এখানে টাকা থাকলে তো দিবে, টাকাই তো নাই ব্যাংকারদের কাছে, এবং যেটুকু আছে সেটা তারা নিরাপদে সরকারের কাছে দিয়ে দিচ্ছে। আপনার দায়িত্বের আর 2-একটা বিষয় একটু সামনে না আনলেই নয়। 5 ব্যাংক একীভূতকরণ এখনও অনেক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে এইটা আপনি আপনার ব্যক্তিগত ক্ষোভ থেকে করে থাকতে পারেন। একেবারে দ্বিমত পোষণ করছি স্ট্রংলি, কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমরা যে সলিউশনটা দিয়েছি এখনও আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি সলিউশন, এবং মোস্ট লাইকলি সরকারকে এই সলিউশনে যেতে হবে, এই একীভূতকরণ এবং একীভূত করে এটাকে এই করা। কারণ আমরা হিসেব করে দেখেছি 5টা ব্যাংককে যদি আমরা আলাদা আলাদাভাবে রেজলিউশনে নিতে যাই, আমাদের খরচ হতো 80,000 কোটি টাকা, 90,000 কোটি টাকার মতো। এত টাকা তো দেওয়ার সামর্থ্য সরকারের নাই। সরকার তো 20,000 কোটি টাকা আমরা আদায় করতে পেরেছি, উইচ ওয়াজ আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল এবং আমাদের স্ট্র্যাটেজি ছিল, যেটা রোড ম্যাপ ওয়াজ ভেরি ক্লিয়ার, প্রেজেন্টেশনে ভেরি ক্লিয়ার, যে আমরা যদি ওই জিনিসগুলো অ্যাচিভ করতে পারি, আমরা ওই 20,000 কোটি টাকা প্লাস ডিপোজিটারদের ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছিল, 32,000 কোটি টাকা দিয়ে আমরা এটাকে পুল আউট করে ফেলতে পারবো। 90,000 কোটি টাকা আমরা লাগবে না। এবং আমাদের লক্ষ্য ছিল যদি সত্যিকারের অর্থে গুড গভর্নেন্সটা এস্টাবলিশ করতে পারতো ব্যাংকটাতে, যেটা এখনও হয়নি, একটা ভালো বোর্ড হতো, যেটা এখনও হয়নি। আমি দুঃখের সাথে বলবো যে বোর্ড দিয়েছে মিনিস্টার অফ ফাইন্যান্স। হাউ কুড ইউ থিঙ্ক অফ দিস বোর্ড? 6টা সেক্রেটারিকে দিয়ে দিয়েছেন একটা বোর্ডে, তাদের তো বিভিন্ন কাজে তারা ব্যস্ত। তারা কীভাবে একটা নতুন ব্যাংক চালাবে, যে ব্যাংকটা বলবে মোস্ট চ্যালেঞ্জিং, সময় দিবে কোথায়? সো এইভাবে তো ব্যাংক করা যাবে না। আমাকে ব্যাংক করতে হবে
ডেডিকেটেড পাঁচজন ছজন মানুষ দিতে হবে, যারা বোর্ডটাকে পুরোপুরি এখানে এক্সিকিউটিভ বোর্ড হিসেবে কাজ করতে হবে, নট এ নর্মাল বোর্ড। সপ্তাহে মাসে একবার বসলে হবে না, প্রত্যেক দিন বসতে হবে তাদের। তার মানে কি ফিনান্স মিনিস্ট্রির অসহযোগিতা ছিল এই? না, আমি বলবো না অসহযোগিতা, আমি বলবো যে একটা ব্যুরোক্রেটিক একটা টেন্ডেন্সি আছে। আমাকে সাউদি আরব বলছে, আমি তো সাইন করে দিয়েছি, আমাকে তো প্রপোজ করছি ওরা সিস্টেম, উই হ্যাভ এ সিস্টেম প্রবলেম। Bureaucracy loves bureaucracy. And they nominate their own people, right, either retired or current. এখনো পর্যন্ত এই ব্যাংকের যারা গ্রাহক তারা কিন্তু ক্ষুব্ধ, এবং টাকা পয়সাও কিন্তু তারা নিয়মিত এখনো পর্যন্ত পাচ্ছেন না। কিছু টাকা দেওয়ার কথা ছিল প্রথম কিস্তি দিয়ে, তারপরে কিন্তু আবার অফ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু ব্যাংকের স্বাভাবিক যে কার্যক্রম সেটা না। এখানে আমি বলবো যে আমি যখন ছিলাম যে কয়েকদিন, প্রতিদিন 2 ঘন্টা করে অ্যাডমিনিস্ট্রেটরের সাথে বসতাম। আমাদের স্ট্র্যাটেজি ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার। আমি চলে আসার পর একটা বিরাট একটা ছেদ হয়ে গেল, আনসার্টেনিটি তৈরি হলো, স্থবিরতা চলে আসলো, গ্রাহকদের মধ্যেও স্থবিরতা, যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের মধ্যে স্থবিরতা, স্টাফদের মধ্যেও স্থবিরতা। এবং যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করা হয়নি, ফলে ন্যাচারালি এটা একটা খারাপের দিকে গেছে এই সময়টাতে। এখন আমি আশা করব যে আবার সরকার তো এখন মনস্থির করেছে যে একটা এককভাবেই চলবে, একক ব্যাংক হিসেবে। এখন আবারও ওই 2 ঘন্টা সময় দিতে হবে। বেশ বড় বড় কিছু প্রতিষ্ঠানকে ঋণ নবায়নের সুবিধা আপনি দিয়ে আসছিলেন, হয়তো উদ্দেশ্য ভালো ছিল যে যারা একটু খারাপ অবস্থায় আছে তারা হয়তো আবার তাদের ব্যবসা পরিচালনা করবে। কিছু কিছু প্রতিষ্ঠান আপনি বন্ধ করে দিয়েছেন, এবং সেখানেও মোটামুটি অনেক প্রতিষ্ঠানে অনেক কর্মী এখনও পর্যন্ত তারা কাজ ফিরে পাননি বা কারখানাগুলো চালু হয়নি। এইগুলো আসলে এখন কি মনে হয় যে আপনি সিদ্ধান্তগুলো সঠিক নিয়েছিলেন? একটা প্রতিষ্ঠানও আমরা বন্ধ করিনি, এক্সেপ্ট বেক্সিমকো টেক্সটাইলস। টেক্সটাইলকেও বাঁচানোর জন্য প্রায় 2000 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু কয় মাস দেবো আমরা, কয় বছর দেব? ওর কোনো অর্ডার বুকও নাই, ওদের কোনো কাজও নাই, অথচ লোক আছে 40,000। এটাকে আমরা, এটা বাংলাদেশ ব্যাংকেই না, এটা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত হলো সরকারিভাবে যে এটাকে এইভাবে চালানো যাবে না। যারা ঋণ খেলাপি এবং লুটেরা তাদেরকে আপনি ঘুম হারাম করবেন, খুব শক্ত একটা অবস্থান ছিল আপনার। আমরা আপনার দায়িত্বের 1.5 বছর বা তারও বেশি সময় দেখেছি, একজনকেও কিন্তু আপনি ওই অর্থে শাস্তির আওতায়, দৃশ্যমান শাস্তির আওতায় ব্যক্তি হিসেবে, প্রতিষ্ঠানে হয়তো কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আনা যায়নি। এখানে সংকটটা কোথায় ছিল? সংকট কোনো নতুন সংকট ছিল না, এখানে এক্সপেকটেশনের মিসম্যাচ ছিল। প্রত্যাশাটা অনেক বেশি, কিন্তু আইনের যে গতি দেশে এবং বিদেশে, সেই গতির সাথে সে প্রত্যাশা যায় না। এটা বুঝতে হবে আপনাকে। আমি চাই যে আজকে জেল দিয়ে দেবো, ফাঁসি দিয়ে দেবো, একটার মধ্যে ওই লোক তো নাই, জেল দেওয়ার মতো তাকে আমার কিছু করার নাই। তাকে জেলে ঢুকাইতে পাইলে পরে তো জেলে দেওয়া যেত, কিন্তু সে তো নাই, কাজে জেল ফাঁসি প্রস্তুত নাই। তার কী করা যাবে? তার সম্পত্তি অ্যাটাচ করা, প্রত্যেকটা সম্পত্তি যেটা আইডেন্টিফাইড হয়েছে প্রত্যেকটা অ্যাটাচ করা আছে। লন্ডনে সাইফুজ্জামানের 350টা বাড়ি তো বিক্রি হয়েছে। এটা তো অপ্রত্যাশিত ছিল আমার কাছে, এত তাড়াতাড়ি এটা হতে পারে, হয়েছে। তো সাইপ্রাসেও তো প্রপার্টি অ্যাটাচ হয়েছে, তো হয় নাই এটা বলাটা ঠিক না। এগুলোতে সময় লাগে, 5-6 বছর। আমি সবসময় বলেছি যে এই এক্সপেকটেশন, ওই আনডিউ এক্সপেকটেশন করে কোনো লাভ নেই। যত জোরই আমরা করি না কেন, এটা 5-6 বছরই লাগবে। আবার যদি আমরা হাল ছেড়ে দিই বা সরকার যদি এটাকে কঠোরভাবে এগিয়ে না নেয়, তাহলে সেটার কোনো সলিউশনই হবে না। আপনার সাথে গভর্নর থাকাকালে আমার একাধিকবার সাক্ষাৎকারে কথা হয়েছে। একটা বিষয় আপনি খুব শক্তভাবেই বলতেন যে সরকার যদি না চায় অথবা আপনার যদি না পোষায় আপনি সরকারের সাথে কাজ করবেন না, নতুন যারাই আসুক না কেন। কিন্তু আমরা যতদূর জানি যে বিএনপি সরকারের সাথে আপনার মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল, তাহলে বিদায়টা কি আরেকটু ভালো হতে পারতো? আপনি কি সেটা প্রত্যাশা করেছিলেন? বিএনপির বহু নেতা, বহু মন্ত্রী যা আমার খুবই ব্যক্তিগতভাবে পরিচিত, ইনক্লুডিং দ্য ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স অ্যাডভাইজার, এরা সবাই আমার পরিচিত। কাজে এখানে দে আর নেভার মাই এনিমিজ, দে আর নেভার মাই, দে আর ফ্রেন্ডস। সো আমার প্রত্যাশাটা ছিল যদি দুটো, যে যদি আমাকে না রাখতে চায় সেটা তো প্যারোগেটিভ তাদের আছে, কারণ আমাদের তো ফাইন্যান্সিয়াল ব্যাংক খাতে ইন্ডিপেন্ডেন্স নাই। আমেরিকাতে ট্রাম্প সাহেব চাইলেও বিদায় করতে পারেন নাই। কাজেই সরকার বললেই এটা এটা 2 সেকেন্ডের মামলা, তাই না, যেটা পদত্যাগ করে দিতাম, এটা কোনো কিছু না, এবং এটা খুব সুন্দরভাবে করা যেত। পদের জন্য আমি কোনোদিন ছিলাম না। আওয়ামী লীগ সরকারের সময় আমাকে পদ দেওয়া হয়েছিল, এই পদেই বলা হয়েছিল, কিন্তু আমি তো নিইনি, কারণ
আমার সেখানে করার মতো আপনি মনে করেছিলেন যে আপনার করার মতো কিছু থাকবে না? করার মতো থাকবে না, সময়। সবই পিওমো থেকে যদি ডিক্টেটেড হয় এবং সেইভাবে হয় এবং ইসলামরা যেভাবে করছে এটা কিন্তু আমি ঠেকাতে পারবো না ব্যক্তি হিসাবে। সিস্টেমকে তো চেঞ্জ করতে পারবো না, একজনের পক্ষে সম্ভব নয়, বাস্তবতা। কাজেই সেটা নিয়ে লাভ কি, যেটা থেকে 3 মাস পরে চলে আসতে হবে রিজাইন করে বা বিতাড়িত হয়ে, কাজে কোনো দরকার তো নেই। তা আপনার দায়িত্বের সময় আপনি যে যে কাজগুলো করেছেন, আপনি এই ক্ষেত্রে যেটা ডিফারেন্সটা ছিল যে আমি যে কয় মাসে ছিলাম আমার মোটামুটিভাবে বলবো পূর্ণ স্বাধীনতা আমি ভোগ করেছি। স্যার, আপনি দায়িত্বের শেষ দিন পর্যন্ত আমাদের যতদূর মনে পড়ে যে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা নিয়ে বা এটা নিশ্চিতে আপনি চেষ্টা করেছেন। ওই সময় কি তাহলে এটা না করার ক্ষেত্রে মিনিস্ট্রির বা আপনার যারা কলিগস ছিলেন বা আশপাশে যারা ছিলেন তারা কি অসহযোগিতা করেছেন বা তাদের অসহযোগিতার কারণে এটা করতে পারেননি আপনি? ব্যুরোক্রেসি তো এটা চাইবে না, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমি আক্ষেপ করব না। আমার প্রত্যাশা ছিল যে ফাইন্যান্স অ্যাডভাইজার তোর ব্যুরোক্রেটটা উনি এটাকে অ্যাপ্রুভ করবেন, বাট উনিও সামহাও হয়তো অন্য কোনো দিকে তাকিয়ে সিগন্যালের অপেক্ষায় এটাকে কার্যকর করেন নাই। উনি নিজেও কিন্তু এটা নিয়ে তদবির করেছিলেন ফখরুদ্দিন সাহেবের সাথে, সেটা উনি ভুলে গেছিলেন, বাট এটা তো সত্য কথা যে উনিও স্বায়ত্তশাসনের চেষ্টা করেছিলেন যখন উনি গভর্নর ছিলেন, উনিও পারেন নাই। তো এই ক্ষেত্রে আমার সাথে প্রফেসর ইউনূস সাহেবের সাথে কথা হয়েছে, উনি কিন্তু রাজি ছিলেন। একটা পয়েন্ট নিয়ে কিন্তু সমালোচনা ছিল যে গভর্নরের পদমর্যাদা মন্ত্রীর সমান হবে কি হবে না, সেটা আপনি একটা প্রস্তাব করেছিলেন। অনেকে বলছিলেন যে উনি কি মন্ত্রী হতে চান কি না। দেখুন, আমি মনে করি যে গভর্নর ইজ অলওয়েজ অ্যাবাভ মোস্ট অফ দ্য মিনিস্টার্স, এটা বলতে হবে না। আপনি কয়টা মন্ত্রীর নাম জানেন? কিন্তু আমি মনে করি যে যেই গভর্নর হোক তাকে যোগ্যতার ভিত্তিতে হায়ার করতে হবে বাই দ্য পার্লামেন্ট এবং একটা প্রসেসের থ্রুতে, নট বাই নোটিফিকেশন, বাই প্রসেস, একটা কম্পিটিটিভ প্রসেস থ্রুতে, এবং সেখানে তাকে প্রোটেকশন দিতে হবে এবং তাকে মর্যাদা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে যে শৃঙ্খলার বিষয়গুলো, আপনার সময়ও এই বিশৃঙ্খলাগুলো আমরা দেখেছি এবং এটা খুবই অপ্রত্যাশিত যে কেন্দ্রীয় ব্যাংকের মতো একটা সম্মানজনক প্রতিষ্ঠানের কর্মীরা, কর্মকর্তারা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এই ধরনের বিশৃঙ্খলা করবেন। এটা আসলে নিয়ন্ত্রণ করা যায় না কেন? এটা নিয়ে আমি বেশি মন্তব্য করতে চাই না, কিন্তু আমি মনে করি, আমি সেদিনেও কিন্তু বলেছিলাম, আমি মনে করি যে এখানে ইসলামের হাত আছে এবং এটা করানো হয়েছে। ইট ওয়াজ ইনস্টিগেটেড বাই সার্টেন ভেস্টেড গ্রুপ। আপনি কি মনে করেন ব্যাংক খাতের উপর মানুষের আস্থা ফিরেছে? না, এখনই আস্থা ফিরে নাই, এবং তার পরবর্তীতে ইসলামিক ব্যাংক নিয়ে যে ঘটনাগুলো হলো এবং 5টা ব্যাংকের একীভূতকরণকে আবার কেন্দ্রীকরণ করা ইত্যাদি নিয়ে আনসার্টেনিটি ক্রিয়েট হলো, আমার পদত্যাগ নিয়ে যে ধরনের ঘটনাগুলো মানে পত্রপত্রিকায় আসলো, সব মিলিয়ে কিন্তু একটা আস্থার সংকটের সৃষ্টি হয়েছিল। ফলে এটাও একটু ওভারকাম করতে একটু টাইম লাগবে। টেবিলের এই পার থেকে যদি আপনি বিশ্লেষণ করেন, নতুন সরকার একটা কঠিন সময় তারা দায়িত্ব নিয়েছে। এত কঠিন নয়। রিজার্ভ লেভেল 10 বিলিয়ন 12 বিলিয়ন বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সচেঞ্জের স্টেবল রাখা হয়েছে, ইনফ্লেশন স্টিল সিঙ্গেল ডিজিটেই ছিল, 8% ছিল। অত কঠিন তো ছিল না, আগের চাইতে বেটার পজিশনে রাখা ছিল। আচ্ছা, আমাদের প্রত্যাশা হলো যে সেখান থেকে আরও বেটার যাওয়া, উল্টো দিকে না। উল্টো দিকে কি হাঁটছে বলে মনে হয় আপনার? না, আমি এখনই বলবো না। আমি মনে করি যে আরও কিছু ক্রেডিবল স্টেপস খুব দ্রুত নিতে হবে। খেলাপি ঋণের ক্ষেত্রে কমার সম্ভাবনা আপনি দেখেন? এখন সময় লাগবে আবার নতুন করে 10টা বছর বা 5-7-8 বছর তো লাগবেই, এবং ক্রেডিবল ওয়েতেই এটাকে করতে হবে, ধাপে ধাপে করতে হবে। 1 বছরে তো হবে না, 2 বছরেও হবে না। আমার 10টা বছর আমি প্ল্যান করি একটা করে, এটাকে আমি যদি করি, সাইফুর রহমান সাহেব যেটা করেছিলেন, উনি কার সহায়তা নিয়েছিলেন? IMF-এর সহায়তা নিয়েছিলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা নিয়েছিলেন এবং দেশীয় অর্থনীতিবিদদের সহায়তা নিয়েছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ কমিশন করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। করতে তো হবে। স্যার, এই যে IMF-এর সাথে চুক্তিটা যে বাতিল করা হলো, এটা কি সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? আমি মনে করি যেটা আমাদের সিদ্ধান্তটা ওইখানে হয়েছে, বাতিলটা আসলে ওইখানেই হয়েছে, ঘোষণাটা এখান থেকে হয়েছে আমার ধারণা, এটা ব্যক্তিগত ধারণা। কারণ আমি তো IMF ভিতর থেকে জানি হাউ ইট ওয়ার্কস। তারা ঘোষণা করবে না, এখান থেকে ঘোষণা করে দেওয়া হলো। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এখানে সাংঘর্ষিক হয়েছে, সেটা হলো NBR-এর বাইফার্কেশন পলিসি, এটাকে অ্যাডাপ্ট না করাটা, এটাকে খুব তারা খারাপভাবে নিয়েছে।
এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে এই ধারা যোগ করাটা এটা তারা খারাপভাবে হয়তো নিয়েছে। এক্সচেঞ্জ রেটকে ফিক্স করে দেওয়াটা এটা তারা অ্যাকসেপ্ট করতে কোনোদিন এখনও করবে না, ওটাকে রাখা যাবে না। আরও হয়তো কিছু কিছু পলিসি থাকতে পারে যেখানে তাদের এবং অনেকগুলো আইন বাস্তবায়ন করা হয়নি, যেগুলো আইন হয়েছে কিন্তু কিছু করা হয়নি। তো এইগুলো নিয়ে অসন্তুষ্টি থাকতে পারে। এই গভর্নর দায়িত্বের 4 মাস 4.5 মাসের মতো অতিবাহিত করেছেন এবং আমরা তার এই সময়ে যতগুলো অর্ডার বা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বেশিরভাগই প্রো বিজনেস পিপল, মানে এটার উদ্দেশ্য কি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, এটাকে চাঙ্গা করা নাকি আগের মতোই ব্যবসায়িক গোষ্ঠীর বাড়তি চাপ? ব্যবসা বান্ধব হওয়াটা স্বাভাবিক। আমিও তো ব্যবসা বান্ধব ছিলাম, আমি সবসময়ই ব্যবসায়ীদের কথা শুনতাম, মনোযোগ দিয়েই শুনতাম এবং চেষ্টা করতাম তাদের জেনুইন সমস্যাগুলো, যে সমস্যাগুলো জেনুইন সেগুলোকে অ্যাড্রেস করা। কাজে বিজনেস বান্ধব হওয়াটা কোনো খারাপ কিছু নয়। বিজনেস বান্ধব হয়েও আমাকে ওই বিজনেসের স্বার্থেই আমাকে আবার কিছু নর্মস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে থাকতে হবে। সেটার মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই। আপনি যে স্যার নীতি সহায়তাগুলো দিয়েছেন অনেকগুলোর তো মিসইউজ অনেকে করেছে। ধরুন আমি যদি কাউকে 10 টাকা দিই, সে 10 টাকা দিয়ে যদি গাঁজা খায়, সেটা আমি কন্ট্রোল করতে পারবো না। কিন্তু আমার উদ্দেশ্যটা তো ভালো ছিল যে ঠিক আছে তুমি 10 টাকাটা নিয়ে ভাত কিনে খাও। দেওয়ার আগে কি আপনি প্রপারলি যাচাই বাছাই করতে পেরেছিলেন? যে আমরা তো চেষ্টা করেছি, আমরা কমিটি করে দিয়েছি। কমিটির মধ্যে বিসিসিআইয়ের প্রতিনিধি ছিল, কমিটির মধ্যে ব্যাংকার্সদের প্রতিনিধি ছিল, প্রত্যেকটা ব্যাংকের রিপ্রেজেন্টেশন ছিল সেখানে। এই সরকারকে আপনি কি পরামর্শ দিতে চান, সেটা আর্থিক খাত নিয়ে হোক বা অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে হোক? রাজনীতিকে স্থিতিশীল রাখতে হবে, অর্থনীতিকেও স্থিতিশীল করে সামনের দিকে এগোতে হবে। এখন রাজনীতিতে অস্থিরতা আনা যাবে না, তাহলে কিন্তু অর্থনীতির অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে। আমরা চাই যে সরকার 5টা বছর সুন্দরভাবে শাসন করুক, মানুষকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে এবং সমৃদ্ধির দিকে দেশকে নিয়ে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে সে কি সংস্কারগুলো দরকার যাতে ওই সমৃদ্ধিটা আমরা আনতে পারি, এবং ওই সমৃদ্ধি না আনলে আবার রাজনীতি উল্টো দিকে হাঁটবে। কাজে দুটোকে সমান্তরালভাবে নিতে হবে। রাইট, আমরা সেই প্রত্যাশা করি। স্যার অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতেছি। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।